শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 12 সেপ্টেম্বরের শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি, করিমগঞ্জ, শিলচর, হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসামের কংগ্রেস নেতা গৌরব গগৈ ও তার বিদেশিনীর স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগ, এসআইটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আইজলের রেল যোগাযোগের মধ্য দিয়ে উত্তর পূর্বে উন্নয়নের জোয়ারের বার্তা দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অষ্টম বেতন কমিশনের চমক, 84,000 টাকা পর্যন্ত বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। মণিপুর সফরে প্রধানমন্ত্রী মোদী, সহিংসতার পর প্রথমবার 8,500 কোটি টাকার প্রকল্পের ঘোষণা, জারি হাই অ্যালার্ট। উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন এবং মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে দুর্নীতি করেন হিমন্ত বিশ্ব শর্মা। এবার গর্জে উঠলেন গৌরব গগৈ। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন, যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি। এবার শুনুন আজকের খবরের বিস্তারিত। প্রথম খবর, আসামের কংগ্রেস নেতা গৌরব গগৈ ও তার বিদেশিনী স্ত্রীর সঙ্গে পাকিস্তানের যোগ, এসআইটির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আসামের কংগ্রেস নেতা ও সাংসদ গৌরব গগৈ ও তার বিদেশিনী স্ত্রী এলিজাবেথ কলবার্নের সাথে পাকিস্তানের যোগসূত্র খুঁজে পেয়েছে বিশেষ তদন্ত দল এসআইটি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গতকাল বৃহস্পতিবার নিজেই এই তথ্য দিয়ে এক্সে লিখেছেন, এই প্রতিবেদনটি মর্মান্তিক এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তিনি বলেছেন যে পাকিস্তানি নাগরিক আলী তৌকির শেখের ভারত বিরোধী কার্যকলাপের তদন্তের জন্য এসআইটি গঠন করা হয়েছিল এবং একই তদন্তে গগৈ এবং তার স্ত্রীর নাম সামনে এসেছে। সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় গৌরব গগৈকে তার পাকিস্তান সফরে সাহায্য করেছিল। মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি প্রতিবেদনটি পর্যালোচনা করবেন, তারপর এটি জনসমক্ষে প্রকাশ করা হবে এবং মন্ত্রিসভায় আলোচনা করা হবে। অপরদিকে আইজলের রেল যোগাযোগের মধ্য দিয়ে উত্তর পূর্বে উন্নয়নের জোয়ার আসবে, বার্তা রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। উত্তর পূর্ব ভারতের যোগাযোগ ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশের রেল মানচিত্রে যুক্ত হচ্ছে মিজোরামের রাজধানী আইজল। এক সময় যে অঞ্চলকে দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মনে করা হতো, এবার তা জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়ে উন্নয়নের জোয়ার নিয়ে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অ্যাক্ট ইস্ট নীতির সফল বাস্তবায়নের অংশ হিসাবে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার বৈরবী সাইরাং রেলপথের উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রকল্পের ভূয়সী প্রশংসা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, 80,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই 51 কিলোমিটার দীর্ঘ রেলপথটি প্রথম আইজলকে জাতীয় রেল নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত করেছে। প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের হাত ধরে সাইরাং থেকে দিল্লির রাজধানী এক্সপ্রেস, কলকাতা মিজোরাম এক্সপ্রেস এবং গুয়াহাটি আইজল ইন্টারসিটি পর্যন্ত 3টি নতুন ট্রেনের যাত্রা শুরু হবে। রেলমন্ত্রী আরও জানান, বিগত এক দশকে এই অঞ্চলের জন্য রেল বাজেটে বরাদ্দ 5 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধুমাত্র চলতি আর্থিক বছরেই বরাদ্দ হয়েছে 10,400 কোটি টাকা। মিজোরামের দুর্গম পাহাড়ি ভূখণ্ডের রেল লাইন পাতার জন্য 143টি সেতু এবং 45টি টানেল নির্মাণ করেছেন ইঞ্জিনিয়াররা, যা এক অসাধারণ প্রকৌশলগত দৃষ্টান্ত। রেল যোগাযোগ সহজ হওয়ায় শুধুমাত্র যাত্রী যাতায়াতই নয়, খাদ্যশস্য ও সারের মতো অত্যাবশ্যকীয় পণ্যের পরিবহন অনেক সহজ হবে। এর ফলে স্থানীয় কৃষকরা যেমন উপকৃত হবেন, তেমনই পর্যটন শিল্প এবং ছোট বড় ব্যবসায় নতুন প্রাণের সঞ্চার হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে যুব সমাজের জন্য। মিজোরামের পাশাপাশি উত্তর পূর্বের অন্যান্য রাজ্যগুলি অভূতপূর্ব উন্নয়নের সাক্ষী হবে। অসমের টাটার সেমিকন্ডাক্টর
কন্ট্রাক্টর কারখানা, অরুণাচল প্রদেশের টাটো জলবিদ্যুৎ প্রকল্প এবং বগিবিল রেল কাম রুট ব্রিজের মতো নানা প্রকল্প এই অঞ্চলের ইতিহাসে বদলে দিচ্ছে। গুয়াহাটি এইমস এবং 10টি নতুন গ্রিনফিল্ড বিমানবন্দর এখানকার স্বাস্থ্য পরিষেবা ও যোগাযোগ ব্যবস্থাকে আরো শক্তিশালী করেছে। এছাড়া রেলমন্ত্রী দেশ জুড়ে রেলের সামগ্রিক উন্নতির কথা উল্লেখ করেছেন। তিনি জানান, দেশ জুড়ে 100টির বেশি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করা হয়েছে এবং এমন আরো 1200 স্টেশন তৈরি হবে। পাশাপাশি 150টির বেশি বন্দে ভারত এক্সপ্রেস দেশের যাত্রী পরিষেবায় এক নতুন মাত্রা যোগ করেছে। অপরদিকে বেতন কমিশনের চমক, 84,000 টাকা পর্যন্ত বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন। অষ্টম বেতন কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। নতুন বেতন কাঠামোতে কর্মীদের বেতন কতটা বাড়তে পারে তার একটা সম্ভাব্য হিসাব প্রকাশিত হয়েছে। এই হিসাব অনুযায়ী ফিটমেন্ট ফ্যাক্টর অন্যান্য ভাতা যুক্ত হলে কর্মীদের নিট বেতন উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন 18,000 টাকা। সপ্তম বেতন কমিশনের পর থেকে ফিটমেন্ট ফ্যাক্টরে 2.57 গুণ হয়েছে। এবার অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সেই ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে 1.92 গুণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে মহার্ঘ ভাতা ডিএ, বাড়ি ভাড়া ভাতা AHR এবং যাতায়াত ভাতা টিএ যুক্ত হয়ে কর্মীদের মাসিক বেতন 1 লাফে অনেকটা বেড়ে যাবে। প্রকাশিত হিসাব অনুসারে বর্তমান বেতন কাঠামোর বিভিন্ন লেভেলে থাকা কর্মীদের সম্ভাব্য বেতন বৃদ্ধি দেখানো হয়েছে। লেভেল 1 এর একজন কর্মী যার মূল বেতন 18,000 টাকা, তিনি 1.92 ফিটমেন্ট ফ্যাক্টর অনুসারে 34,560 টাকা সংশোধিত বেতন পেতে পারেন। এর সঙ্গে 30% HR বাবদে 10,368 টাকা এবং উচ্চতর টিএ বাবদ 1,350 টাকা যোগ হলে তার মোট বেতন হবে 46,278 টাকা। সব ধরনের ছাড়ের পর তার নিট মাসিক বেতন দাঁড়াবে 42,572 টাকা। একইভাবে লেভেল 6 এর একজন কর্মী যার মূল বেতন 35,400 টাকা, তিনি সংশোধিত বেতন হিসাবে 67,968 টাকা পেতে পারেন। এর সঙ্গে HR এবং টিএ যুক্ত হলে তার মোট বেতন 91,958 টাকা হবে। ছাড়ের পর তার নিট বেতন হবে 84,711 টাকা। এই হিসাবটি একটি সম্ভাব্য অনুমান, যা ফিটমেন্ট ফ্যাক্টর 1.92% ডিএ এবং অন্যান্য ভাতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে চূড়ান্ত বেতন বৃদ্ধি নির্ভর করবে অষ্টম বেতন কমিশনের সুপারিশের উপর। অপরদিকে মণিপুর সফরে প্রধানমন্ত্রী মোদী। সহিংসতার পর প্রথমবার 8,500 কোটি টাকার প্রকল্পের ঘোষণা, জারি হাই অ্যালার্ট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মণিপুরে 8,500 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল মণিপুরে 8,500 কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উদ্বোধন করবেন। 2023 সালের মে মাসে কুকি এবং মেহতিদের মধ্যে জাতিগত সহিংসতা শুরু হওয়ার পর এটি হবে রাজ্যে তার প্রথম সফর। সহিংসতায় 260 জনের বেশি মানুষ নিহত এবং হাজার হাজার গৃহহীন হয়ে পড়ে। আধিকারিকরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদী চোরাচাঁদপুরের শান্তিবনী থেকে 7,300 কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। যেখানে উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যেখানে কুকিরা সংখ্যাগরিষ্ঠ। তিনি বলেন যে প্রধানমন্ত্রী মোদী মেহতি অধ্যুষিত রাজ্যের রাজধানী ইম্ফল থেকে 1,200 কোটি টাকার অবকাঠামোগত প্রকল্পের উদ্বোধন করবেন। গত কয়েকদিন ধরে জল্পনা চলছিল যে প্রধানমন্ত্রী মোদী প্রতিবেশী মিজোরামে তার সরকারি সফরের পাশাপাশি মণিপুরও যাবেন। তবে বৃহস্পতিবার সন্ধ্যায় সরকার 13 সেপ্টেম্বর চোরাচাঁদপুরের পিস গ্রাউন্ড এবং রাজ্যের রাজধানী কাংলোদুর্গে প্রধানমন্ত্রীর কর্মসূচি ঘোষণা করে একটি বিশাল বিলবোর্ড টাঙ্গায়। ইম্ফলের একটি গুরুত্বপূর্ণ স্থান কেশমপট জংশনে এই হোর্ডিং লাগানো হয়েছে, যা বিজেপি রাজ্য সদর দফতরের কাছে অবস্থিত। রাজ্য জুড়ে আরো এই ধরনের হোর্ডিং লাগানোর সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের পদত্যাগের পর ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি রয়েছে।
এর আগে 13 সেপ্টেম্বরে পিস গ্রাউন্ডে আয়োজিত একটি ডিভিআইপি অনুষ্ঠানে যোগদানকারী ব্যক্তিদের চাবি কলমে, জলের বোতলে, ব্যাগ, রুমাল, ছাতা, লাইটার, ম্যাচের বাক্স, কাপড়ের টুকরো, কোনো ধারালো জিনিস বা অস্ত্র, গোলাবারুদ না আনার জন্য একটি পরামর্শ দেওয়া হয়েছিল। একটি বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করা হয়নি এবং জনসাধারণকে 12 বছরের কম বয়সী শিশু এবং অসুস্থ ব্যক্তিদের অনুষ্ঠানস্থলে না আসার পরামর্শ দেওয়া হয়েছিল। মণিপুরের একমাত্র রাজ্যসভার সদস্য লেইসেম্বা সানাজাওবা প্রধানমন্ত্রীর এই সফরকে জনগণের এবং রাজ্যের জন্য অত্যন্ত সৌভাগ্যের বলে বর্ণনা করেছেন। বিজেপি সাংসদ বলেছেন যে মোদী জনগণের সমস্যার কথা শুনবেন, এটা সৌভাগ্যের বিষয়। অতীতে মণিপুরের সহিংস সংঘর্ষের ইতিহাস রয়েছে, তবে কোনো প্রধানমন্ত্রী এত সময়ে রাজ্যে যাননি এবং জনগণের কথাও শুনেননি। প্রধানমন্ত্রী মোদী হবেন প্রথম প্রধানমন্ত্রী যিনি এত কঠিন সময়ে সফর করবেন মণিপুর। একটি ভিডিও বার্তায় লেইসেম্বা সকলকে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানাতে এবং কোনোভাবেই তাকে বয়কট না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে আধিকারিকরা জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর সফরের আগে ইম্ফল এবং চুরাচাঁদপুর জেলা সদর দফতরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কেন্দ্রীয় নিরাপত্তা আধিকারিকদের একটি দল চুরাচাঁদপুরে পৌঁছেছে। পুলিশ এবং আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শান্তিভূমিতে যাওয়ার রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হয়েছে। অপরদিকে উপরাষ্ট্রপতি পদে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। ভারতের নতুন উপরাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন সিপি রাধাকৃষ্ণন। শুক্রবার অর্থাৎ আজ রাষ্ট্রপতি ভবনের দরবার হলে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণের এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, সাংসদ, বিচারপতি ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। দর্শক আসনে বসে পুরো অনুষ্ঠান প্রত্যক্ষ করেন প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তামিলনাড়ুর প্রবীণ রাজনীতিক রাধাকৃষ্ণন দীর্ঘদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি রাজ্যসভার একাধিক কমিটির সঙ্গে হিসাবে কাজ করেছেন এবং তার প্রশাসনিক অভিজ্ঞতা উল্লেখযোগ্য। উপরাষ্ট্রপতির পদে তিনি রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠান শেষে নয়া উপরাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সংসদের ভেতরে ও বাইরে রাজনৈতিক মত পার্থক্য থাকলেও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন অধ্যায়ের সূচনায় সকলের শুভকামনা জানিয়েছেন তাকে। এবং আজকের শেষ খবরটি, মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে দুর্নীতি করেন হিমন্ত বিশ্ব শর্মা, এবার গর্জে উঠলেন গৌরব গগৈ। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ আনলেন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ। তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা মনে করেন যে আসামের মানুষ এতটাই বোকা যে তারা তার বানানো অভিযোগগুলো বিশ্বাস করবে। তিনি আসামের মানুষের বুদ্ধি এবং জ্ঞানকে সম্মান করেন না। এরপর তিনি বলেন, হিমন্ত বিশ্ব শর্মা আসলে তার সরকারের দুর্নীতি এবং কিভাবে তিনি মুখ্যমন্ত্রীর পদ ব্যবহার করে তার পরিবারকে অবৈধভাবে সমৃদ্ধি করেছেন তা লুকিয়ে রাখার জন্য এ ধরনের মিথ্যা অভিযোগের গল্প তৈরি করেছেন। তবে আসামের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছেন যে হিমন্ত বিশ্ব শর্মা যাই বলুক না কেন আসামে এবার পরিবর্তন হবেই, বললেন গৌরব গগৈ।